মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, চলছে প্রস্তুতি। ফ্যাসিবাদের প্রতীকে শেখ হাসিনার মুখচ্ছবি। বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি কম, পাইজাম থেকে নাজির শাইল বানিয়ে চালের বাজারে ব্র্যান্ডিং কারসাজি। গাজায় আরো 30 ফিলিস্তিনিকে হত্যা, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিলের ডাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, 1432 বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বয়েল পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাজির শাইল চাল, তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এছাড়া বিভিন্ন কোম্পানি এই ব্যবসায় নেমে ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে পেঁপে, টমেটো বাদে আর সব সবজিরই দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। রিপোর্ট মোবাশ্বের আহমদের। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল অন্যতম। মানুষের মধ্যেও কিছুটা সহনীয় দামে চিকন চাল কেনার প্রবণতা, কিন্তু মোটা বা চিকন সব ধরনের চালেরই বেশি দাম আদায়ের অভিযোগ ক্রেতাদের। আসছিলাম মিনিকেট কিনতেই, মঞ্জু সাগর দেখতেছি দাম আমাদের অনেক বেশি মনে হচ্ছে। আমাদের সাধারণ মানুষ যারা, এটা আসলে আমাদের জন্য সবার জন্য এটা কষ্টদায়ক।
সপ্তাহের ব্যবধানে 2 থেকে 4 টাকা বেড়ে 28 জাতের মোটা চাল বাজার ভেদে বিক্রি হচ্ছে কেজিতে 52 থেকে 54 টাকায়। চিকন চালের দাম বেশি চড়া। চালের দাম বেশি হওয়ার পেছনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং কারসাজিকে দুষছেন পাইকাররা। আমরা ছোট থাকতেই দেখছি আপনার দামটা নাজি সেল বেচতাম, চালটা চিকন, এটা হাফ বয়েল করে নাজি চাল নাম দিছে আমি না, আমার তো বড় বড় উস্তাদরা বড় বড় নাম দিছে, কিন্তু নাজি চাল এটা হাফ বয়েল হইতো, এটা বাচ্চা যারা মুলাম খায় তারা খাইতো, একবেলা পাক করে একবেলায় খাইতো। এখন নাজি চালের অভাব নাই। হ্যাঁ, অরিজিনাল পাইজাম যেটা ছিল দিনাজপুরের পাইজাম, ওই পাইজাম এখন নাই বললে চলে, ওইটা দিয়ে নাজি চাল মনে করে হাফ বয়েল করে চিকন নাজি চাল বানায়। পাইজাম থেকে নাজির সেল তৈরি হয়ে রাখুন, কারণ হাফ বয়েল করা হয় তো, সিদ্ধ ধানটাকে তো হাফ বয়েল করা হয়, হাফ বয়েল থেকে তো নাজির সেলটা আসে। যে বড় বড় কোম্পানিগুলো আছে, কোঅপারেটিভ কোম্পানি, ওদের কাছে সরকারের কোনো লোকজনও যায় না, আর ওরা ওদের ইচ্ছা মতোই দাম বাড়ায়, ওদের ইচ্ছা মতোই দাঁড়িয়ে কমায়। হ্যাঁ, ওদের শুধু ব্যান্ডে শুধু তাদের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা বেড়েছে বলছেন ভোক্তারা। চিচিং 80 টাকা, তারপর পটল নিচ্ছে 75 টাকা, সব জিনিসের দামই তো বেশি। বাজারের সবজির দামটা গত সপ্তাহের তুলনায় আজকে একটু বেশি। ঈদের আগে মুরগির দাম কিছুটা বাড়লেও এখন ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, ডিমের ডজন 120 টাকা। এদিকে মাছের দামও বেশি। বৈশাখে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, ছোট ইলিশ 1400 থেকে 1500 টাকা, রুই 590 থেকে 600, পাবদা 450 থেকে 550 টাকা। ইলিশ মাছের দাম তো বরাবরই বেশি থাকে, এবারও বেশি লাগছে। কখনোই তো 500 টাকার মধ্যে কিনতে পারি না, ছোটগুলো হলেও কিনতে পারি না। এখন একটু বড় নিয়েছি, তারপর মোটামুটি ভালোই দাম নিয়েছে। আগে 1500 টাকায় পাওয়া যাইতো আর কি, এখন 2000 টাকা চাচ্ছে। যে বৈশাখ আসছে ওরকম কোনো বেচা কিনি নাই, কিন্তু আমরা 2-3 বছর আগে এই বৈশাখ আসলে ইলিশ মাছ বেচতে বেচতে মনে করেন আমাকে ঘাম ছুটিয়ে দিত। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অতি কথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি, নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ এবং ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। একতরফাভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরের ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়া এটি ভারত সরকার করতে পারে না। বিকল্প ব্যবস্থা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বড় ধরনের সমস্যা তৈরি না করলেও এতে দেশটির মনোভাব প্রকাশ পেয়েছে। একই সাথে আঞ্চলিক সহযোগিতায় এটি খারাপ নজির স্থাপন করল। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। পণ্য পরিবহনে একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার এটি খুবই প্রচলিত সাধারণ বিষয়। ইউরোপ আমেরিকা অঞ্চল কিংবা সারা পৃথিবীতেই এমনটি হয়ে আসছে। কিন্তু বুধবার হঠাৎই ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এতে স্থলপথে বাংলাদেশের পণ্য ভারতের ভিতর দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার সুবিধা পাবে না। একই সাথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এতদিন দিল্লি ও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে আসছে, তার করা যাবে না। ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটা, এইটাকে কেন্দ্র করে বিভিন্ন বায়ার বিভিন্ন ধরনের বিজনেস মডেল তৈরি করছে। সো সেই মডেলটা তো ডিসরাপ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা নোটিশ ওনারা দিতে পারতেন যে আগামী 3 মাস পরে কিন্তু আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দিতে পারবো না। যে কারণটা ওনারা দেখিয়েছেন যে ওনাদের এখানে কনজেশন হচ্ছে, লজিস্টিক ইজ নট এনাফ। তো এটা হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়াটা আমি বলবো যে বন্ধুসুলভ অথবা ব্যবসা সুলভ আচরণ না। সামগ্রিকভাবে এটা দক্ষিণ এশিয়ায়
আঞ্চলিক পর্যায়ে হোক, দ্বিপাক্ষিক পর্যায়ে হোক, এটা ভালো দৃষ্টান্ত রাখেন। সবাই পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু খুবই সহযোগিতাপূর্ণ আচরণের ভিতরে থাকে, তাদের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেগবান থাকে এবং এটাই খুবই স্বাভাবিক ট্রেন্ড হবে। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্ব আঞ্চলিক সহযোগিতা কাজে লাগায়, সেক্ষেত্রে ভারত দক্ষিণ এশিয়ায় খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো। ইউরোপের দিকে তাকান, আপনি উত্তর আমেরিকার দিকে তাকান, আপনি যদি এখন বড় করে দেখেন যে আমাদের এশিয়ার ভিতরে, যে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে দেখেন, গালফ কান্ট্রিজগুলোর ভিতরে দেখেন, তারা সবাই তো প্রতিবেশীদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই জোরদারভাবে আছে। তো সেই বিষয়টা তো আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা পাচ্ছি না, এটা তো আমাদের জন্য একটা দুর্বলতা। তৈরি পোশাক মালিকদের মতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশে বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ জোরালো করলো। কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা হয়, ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে তার চেয়ে বেশি খরচ হয়। সো সেটা নিয়েই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্বে দীর্ঘ 3 ঘন্টার মিটিং হয়েছে কালকে। এখানে বিমান ছিল, এখানে সিভিল এভিয়েশন, এনবিআর, বিজিএমএ, ইপিবি, আমরা সবাই ছিলাম। থেকে একটা জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে যে বাড়তি খরচ ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে অথবা সিলেট এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা, এটা কীভাবে সমন্বয় করা যায়। বাড়তি ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করা যুক্তরাষ্ট্র নেওয়ার সিদ্ধান্তে স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ীরা। 3 মাস পরে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। একই সাথে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে তাকে বাসা থেকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়। মেঘনা আলম 2020 সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী।